এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে বিসিএস এর 46তম বিসিএস এর একটা প্রশ্ন নিয়ে এসেছি। এবং দেখেন, এইখানে যদি আপনি ক্লাস 6 অথবা 7 এরও স্টুডেন্ট হয়ে থাকেন, তাও আমি বারবারই বলছি আপনি এই ট্রান্সলেশনটা করতে পারবেন খুবই ইজিলি করে। এই যে বিসিএস এর যে ট্রান্সলেশন, এখানে আপনাকে বলেছে ট্রান্সলেটেড ইনটু বাংলা, মানে সরি, এটা হবে ইংলিশ। হ্যাঁ, ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, বাংলা থেকে ইংলিশ, এটা না, বাংলা থেকে কি ইংলিশ, ট্রান্সলেটেড ইনটু ইংলিশ করতে বলা হচ্ছে। মানে এখানে আপনার বাংলাটা দেওয়া আছে, এটা ইংলিশ করতে পারবেন। এখন আমি যদি আপনাকে বলি এটাকে ইংলিশ করতে কি আপনার অনেক বেশি ইংরেজি জানা লাগবে? না, কোনো কিছু জানা লাগবে না। যদি ধরেন আপনি ক্লাস 7 এরও একজন স্টুডেন্ট হন বা ক্লাস 6 এরও একজন স্টুডেন্ট হন, তাও আপনি এই ক্লাসটা করবেন। এটা আমি বলেছি কিসের জন্য? কারণ আমাদের যে একটা সিস্টেমের মধ্যে ভুল আছে, সেই ভুলটা যাতে সঠিক হয়ে আসে, সেটার জন্য আপনি ক্লাস করবেন। এইখানে বিসিএস এর এই প্রশ্নগুলোর সমাধান খুব বেশি জায়গায় দেয়নি, খুবই অল্প কয়েকটা জায়গায় দেওয়া হয়েছে। এবং ওই সমাধানগুলো যদি আপনি দেখেন বা এটার যদি ইংলিশটা আপনি দেখেন, আপনি প্রথমত বুঝবেন না, এবং যারা একটু বোঝে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। বাট এগুলা খুবই ইজি। এই পুরোটাকে আমরা ট্রান্সলেশন করব, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব পুরোটাকে মাত্র একটা স্ট্রাকচার ইউজ করে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই একটা স্ট্রাকচার ইউজ করে বিসিএস 46, কিছুদিন আগে এটার এক্সাম হয়েছে, বিসিএস 46 এর এই এক্সামটা জাস্ট এই স্ট্রাকচার দিয়ে আমরা সমাধান করে ফেলবো। ঠিক আছে? সো তার আগে একটু আমাকে জানাবেন সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি, আর একটু সাউন্ডটা চেক করতে হবে। আমরা একটু সাউন্ডটা চেক করি। ওকে, আমাদের সাউন্ড ঠিক আছে, মাশাআল্লাহ। আর আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনারা সবাই এইখানে কে কোথা থেকে ক্লাস করছেন। আর কমেন্টস করবেন কিসের জন্য, কে কোথা থেকে ক্লাস করছেন এটা বিষয় না। আপনি যদি খাটের উপর থেকে ক্লাস করেন তো সেটাও বলেন, যদি চেয়ারের উপর থেকেও ক্লাস করেন, মানে চেয়ারের উপরে বসে থেকেও যদি ক্লাস করেন সেটাও বলেন, কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আপনাদের সাথে আমার একটা কন্ট্রোভার্সি হতে হবে, তাহলেই আপনি ইংরেজিটা শিখতে পারবেন। হ্যাঁ, গতানুগতিক ইংলিশের বাইরে গিয়ে আমরা ইংরেজি গ্রামার শেখাচ্ছি, রিটেন দিয়ে গ্রামার শেখাচ্ছি, ভোকাবুলারি দিয়ে গ্রামার শেখাচ্ছি, রিটেন দিয়ে ভোকাবুলারি শেখাচ্ছি। এগুলো সবকিছু রিটেন দিয়ে শিখবেন, নট গ্রামার ভোকাবুলারি শিখে আপনি পারবেন না। তো যাই হোক, আসেন আমরা এই একটা কঠিন, আপনি যদি এটা একটু বাংলায় পড়েন, প্রথমত যারা বাংলায় পড়তে যায় তারাই প্রথমে হঠাৎ করে ভাবে যে এত কঠিন বাংলা আমি কিভাবে ইংরেজিতে অনুবাদ করবো। যেমন ধরেন এখানে বলছে, দেখেন, জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক। বাংলার যে মারপ্যাচ, তারা হচ্ছে বিসিএস এ বাংলার মারপ্যাচ। আমি এটাকে সহজ করে দেবো আপনাদের জন্য। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক। ঠিক আছে, এটাও একটু বাংলার ইয়া আছে। জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। প্রথম 3টা সেন্টেন্স বা প্রথম একটা সেন্টেন্স আপনাদেরকে এমন এমন সেন্টেন্স দিবে, যেই সেন্টেন্সটা আপনারা ভালো করে করতেও পারবেন না, বুঝতেই পারবেন না, বাংলায় বুঝতে পারবেন না, ইংরেজি কিভাবে করবেন, তাই না? এটা আসলে খুবই সুন্দর একটা কোয়ালিটি আছে এটা করার। দেখেন এইটা আসছে, এটাতে 25 মার্ক ছিল, 25 মার্কস এইটাতে দেওয়া আছে। আপনি চিন্তা করেন, আপনি বিসিএস এর ইংরেজিতে 200 মার্কের 25 মার্ক পেয়ে যাচ্ছেন, বাংলা টু ইংলিশ, আর একটা হচ্ছে ইংলিশ টু বাংলা। তো ইংলিশ টু বাংলা আমরা পরের ক্লাসে আনবো, এখন আমরা বাংলা টু ইংলিশ আনবো। তাহলে 25 50 মার্ক আপনি খুব ইজিলি, আপনি যদি ক্লাস 6 এরও একজন বাচ্চা হয়ে থাকেন, ক্লাস 6 এরও একজন ছেলে হয়ে থাকেন, 7 এরও একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাও আপনি এটা করতে পারবেন। দেখেন কিভাবে করতে পারবেন। ধরেন এইটা আগে আমরা করি, প্রথমে ছোট সেন্টেন্স, আপনি স্ট্রাকচারে বড় বড় সেন্টেন্সও করতে পারবেন। প্রথমে আছে কি ছোট সেন্টেন্স, জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক, 3টা শব্দ আছে। এখন দেখেন, প্রত্যয়টি মানে হচ্ছে ধারণা, প্রত্যয়টি মানে হচ্ছে ধারণা। আর জীবন গড়া এর ইংলিশ তো আমরা পারবো, একটু পরে দেখাই। আর এই যে দেখেন আপেক্ষিক শব্দটার অর্থ হচ্ছে, এটা আপনি বলতে পারেন যে রিলেটিভ বলতে পারেন, সাবজেক্টিভ বলতে পারেন। আপেক্ষিক মানে তার নিজ নিজ বিষয়। তো যেমন হচ্ছে রিলেটিভ, আপনি এখানে রিলেটিভ দিয়ে দিতে পারেন, রিলেটিভ, অথবা আপনি এখানে কি দিতে পারেন, সাবজেক্টিভ দিয়ে দিতে পারেন, সাবজেক্টিভ। এখন ঘটনা হচ্ছে, আর জীবন গড়া ইংলিশটা হচ্ছে গড়া, জীবন গড়া, গড়া ইংলিশ করে তোলা, গড়ে তোলা। আমরা শিখিয়েছি, আমাদের যারা রিটেন ব্যাচে আছেন তারা সবাই জানেন যে করে তোলা গড়ে তোলা ইংলিশ হচ্ছে, আমরা শিখিয়েছি যে মেক। করে তোলা গড়ে তোলা ইংলিশটা আমরা শিখিয়েছি কি মেক, এটা করে তোলা। হ্যাঁ,
এই ইংলিশটা কি মেক। তার মানে এই যে জীবন গড়া কথাটা আছে, এই জীবন গড়া কথাটাও হচ্ছে মেক দিয়ে শুরু হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? মেকিং আ লাইফ। কি বলতে পারি? মেকিং আ লাইফ। মেকিং আ লাইফ। ঠিক আছে। আর স্ট্রাকচার কি? স্ট্রাকচার এখন আমরা লিখব সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আমার স্ট্রাকচার। যদি আমি সাবজেক্ট বাক্যের মধ্যে না খুঁজে পাই, তাহলে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইট দিব। কি দিব? আইটি, ইট। অথবা কি দিব? দে দিব। অথবা কি দিব? দে দিব। অথবা কি দিব? ওয়ান দিব। এই তিনটার মধ্যে একটা দিব। যদি আমরা সাবজেক্ট বাক্য থেকে যদি সাবজেক্ট না খুঁজে পাই, তাহলে এই তিনটার মধ্যে একটা। আর যদি আমরা ভার্ব না খুঁজে পাই, তাহলে আমরা কি দিব? এম, ইজ, আর। যদি ভার্বটা বাংলায় খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা এম, ইজ, আর দেব। এই তিনটার মধ্যে একটা, আর এই তিনটার মধ্যে একটা। রাইট? তারপর আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখা হয়ে গেছে। এখন আমরা কাজটা শুরু করতে পারি। আর থাকলে যেটা থাকবে সেটাই দিয়ে দিব। চলেন, এতটুকু যদি আপনি জানেন, এতটুকু আপনার যদি মনে থাকে, তাহলে এখন দেখেন আমরা করছি। আচ্ছা, এইখানে সাবজেক্ট কোনটা, এইটা আপনাকে বের করতে হবে। এখন আপনি যদি এইটাকেও সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারেন, এটাকেও সাবজেক্ট হিসেবে ধরতে পারেন। আর এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। আর কারণ হচ্ছে দেখেন এখানেও কোনো ইয়া নাই, মানে আপনার কি বলে ওইটা, প্রত্যয় নাই, মানে র নাই। মানে এই গড়া ইংলিশের র তো ওর র, র প্রত্যয় নাই, সরি প্রত্যয় বলছি, বিভক্তি নাই, এ নাই, অন্তস্তীয় অ নাই, এবং তে নাই। এই তিনটার মধ্যে একটাও এটার সাথে জড়িত, যুক্ত নাই। যদি এই তিনটা বিভক্তির একটা যুক্ত থাকতো, তাহলে এটা সাবজেক্ট হতে পারতো না। তো ধরেন আপনি এটাকে সাবজেক্ট বানায় নিলেন, তাহলে আমি কি করতে পারি যে এটাকে সাবজেক্ট বানালে এটার ইংলিশটা কি লিখেছিলাম? মেকিং আ লাইফ। কি লিখেছিলাম? মেকিং আ লাইফ। এখন দেখেন ভার্ব যদি না থাকে, তাহলে আমরা কি বসাবো বলেছিলাম? এম বসাবো, ইজ বসাবো, এবং আর বসাবো। এই তিনটার মধ্যে একটা বসাবো। তো এম তো শুধুমাত্র আই এর সাথে বসে, তাই না? এম কি কার সাথে বসে? আই এর সাথে বসে। তো এখানে তো আই নাই, তার মানে এম বাদ। তাহলে এখন আমরা ইজ বসাবো না আর বসাবো? দেখেন আমরা আমাদের যারা মানে রাইটিং ক্লাস করেছেন, তারা সবাই জানেন যে যদি সেন্টেন্সটা শুরু হয় আইএনজি দিয়ে, তাহলে তার ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে ইজটা হবে। মেকিং আ লাইফ ইজ। এই যে দেখেন এখানে মানে সাবজেক্টটা শুরু হয়েছে বা সেন্টেন্সটা শুরু হয়েছে কি আইএনজি দিয়ে, তাই আমার এখানে কি হবে? ইজ হবে। এখন আসেন ইজটা আমরা এখানে বসাই দিই, ইজ। তারপরে কি আছে? আপেক্ষিক। আপেক্ষিকের ইংলিশ কি লিখলাম? রিলেটিভ। আপনি রিলেটিভ না লিখে আপনি আরেকটা লিখতে পারেন, সেটা হচ্ছে যে সাবজেক্টিভ। সাবজেক্টিভ এটাও লিখতে পারেন, মানে বিষয়, একটি আপেক্ষিক বিষয় বলি না আমরা, ওই বিষয় রিলেটিভ অথবা সাবজেক্টিভ, এই দুটার মধ্যে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমরা আসলে বইয়ে যেটা দেখলাম, প্রশ্ন সমাধান করে দিয়েছে বইয়ে, সেখানে দেখতে পারলাম যে দ্য আইডিয়া কি লিখে আছে? দ্য আইডিয়া অফ দ্য আইডিয়া অফ মেকিং আ লাইফ, এইটা দেওয়া আছে। আমরা প্রশ্ন সমাধান যারা করেছেন তাদেরকে বলছি যে দ্য আইডিয়া অফ মেকিং আ লাইফ ইজ রিলেটিভ, এইটা দেওয়া আছে। তো আপনি রিলেটিভ এইটা দিলেন না কিসের জন্য? এই যে দ্য আইডিয়া এইটা দিলেন না কিসের জন্য? এই যে আমি বললাম এটা একটা ধারণা, এই ধারণাটাকে আপনি নিতেও পারেন, না নিলেও চলবে। এই ধারণা কথাটা যদি আপনি নিতে চান, তাহলে দ্য আইডিয়া দিয়ে দিবেন। দ্য আইডিয়া অফ মেকিং a life, sorry, making a life is relative, making a life is relative। তো এই আইডিয়াটা আমরা কোথা থেকে নিলাম? এই যে প্রত্যয়টি মানে কি? ধারণাটি। তো এখানে আইডিয়াও আছে। আমরা এই আইডিয়াকে সব থেকে বেটার হয়, আইডিয়া জিনিসটা খুবই কমন। এই যে প্রত্যয়টি আমরা কি এটা ইংরেজি লিখেছিলাম? লিখিনি। না লিখলেও যেহেতু চলে, এই জন্য আমরা লিখে দিয়েছিলাম মেকিং আ লাইফ ইজ রিলেটিভ। আর এই আইডিয়া অফ একটা আমরা কি করেছি, পরে আবার এটাকে যুক্ত করলাম। তো আপনি এইটা লিখলেও এটাও সঠিক, এটা লিখলে এটাও সঠিক। এটা সংক্ষিপ্ত রূপ, এটা ব্রড রূপ। আমরা এখন আর আইডিয়া বসাই না, আইডিয়ার জায়গায় সবসময় আমরা বসাই কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে আধুনিক ইংলিশ, দ্য কনসেপ্ট অফ মেকিং
আ লাইফ ইজ রিলেটিভ, ইজ রিলেটিভ। এখন আপনি বলতে পারেন তাহলে ভাইয়া পুরোটাকে আপনি সাবজেক্ট ধরলেন যে, পুরোটাকে সাবজেক্ট ধরলেন যে এই সেন্টেন্সে দেখেন দ্য কনসেপ্ট অফ মেকিং, এই পর্যন্ত আমি সাবজেক্ট ধরলাম। মেকিং আ লাইফ, মেকিং আ লাইফ এই পর্যন্ত আমরা সাবজেক্ট ধরলাম, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি সাবজেক্ট ধরলেন। এইটা হচ্ছে আমরা কম্পাউন্ড নাউন পড়েছি। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হচ্ছে তারপরে যেটা আছে সেটাকে সহকারে সাবজেক্ট ধরতে হয়। এইটা হচ্ছে একটা নাউন, এই যে দেখেন এইটা একটা নাউন আর এইটা হচ্ছে একটা নাউন, দুইটা নাউন। প্রত্যয়টি এইটা একটা নাউন, এইটা একটা নাউন, দুইটা নাউন একসাথে কম্পাউন্ড নাউন বলে। তার মানে প্রথমে বাক্যের যে দুইটা নাউন থাকে সেই দুইটা নাউন মিলে একটা কি হয়, সাবজেক্ট হয়। তাহলে এইটাও একটা নাউন ছিল, এটাও একটা নাউন ছিল। তো প্রত্যয়টি আগে আমরা লিখে ফেলেছি, প্রত্যয়টি ইংলিশ কি লিখেছি, কনসেপ্ট। কারণ প্রত্যয়ের বাংলাটা কি সহজে যদি আমরা বলি ধারণা, তাই না, ধারণা কথাটা আমরা বলি, তাই না। তো প্রত্যয় কথাটা আমরা লিখে ফেলেছি, বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পারেননি একটু কমেন্টস করে জানান, তাহলে আমি আরো সহজ করে বোঝাইতে পারবো। যদি আপনি না বুঝে থাকেন তাহলে একটু আমাদেরকে জানাবেন, আমি আপনাকে আরো সহজে এই জিনিসটা বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমি অনেক পিছে, লাইভে নাই কেন? ওকে, থ্যাংক এমডি রহমান। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চলে এসেছি সামনে। আচ্ছা, এখানেও আছে আমার অন করা। ওকে ওকে ওকে, আপনাদের মধ্যে এটা কি বুঝেছেন? মানে এটা তো সহজ, এটা তো ছোট বাক্য। তো আপনাদেরকে যেভাবে আপনাদের করে দেওয়া আছে, দ্য আইডিয়া অফ মেকিং আ লাইফ ইজ এ রিলেটিভ, যারা আপনাকে প্রশ্ন সমাধান করছে, তো আপনি এটা বুঝতে পারছেন না, এটা কেন? এই আইডিয়াটা হচ্ছে এই ধারণাটা, এই ধারণার কথাটা বলা হচ্ছে আইডিয়া দিয়ে, বাট এখন নতুন ইংলিশ হচ্ছে কনসেপ্ট। দ্য কনসেপ্ট অফ মেকিং আ লাইফ ইজ, এই যে দেখেন এইটা একদম সহজ, এইটা যদি দিয়ে করতে যান তাহলে খুবই সহজ। কিন্তু আপনি যদি এইটাকেও সাবজেক্ট মানে কম্পাউন্ড নাউন লিখতে যান তখন দ্য আইডিয়া অফ মেকিং আ লাইফ ইজ রিলেটিভ। তো যারা আমরা বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম তারা আমরা কি করেছি, তারা আমরা জাস্ট মেকিং আ লাইফ দিয়ে শুরু করেছি। এই যে মেকিং আ লাইফ দিয়ে শুরু করেছি, দ্য কনসেপ্ট, দ্য আইডিয়া, এগুলো দিয়ে আমরা ম্যাক্সিমামই শুরু করিনি, কারণ আমাদেরকে বোঝাতে হবে সংক্ষিপ্তভাবে, ইংরেজি পুরো অংশটা বোঝাতে হবে। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, জি ক্লিয়ার স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন অতৃপ্ত সাতকাহনকে দেখতে পাচ্ছি, কাউসার ইসলামকে দেখতে পাচ্ছি, তারপরে শাহজালাল সরকারকে দেখতে পাচ্ছি। স্যার টেন্সের কোনো ক্লাস করাইছিলেন? হ্যাঁ দেওয়ান, টেন্সের ক্লাস করবেন? আচ্ছা, টেন্স দিয়ে একটা ক্লাস করাবো, কিন্তু টেন্সের ক্লাস করবেন না কখনো। কি বলেছি যে ভার্বের ক্লাস করেন, ভার্ব অনুযায়ী টেন্স বসান, তাহলে একটা প্যাসেজ লিখেন, প্যাসেজ লিখলে আপনার টেন্স ক্লিয়ার হয়ে যাবে। একটা রিটেন দিয়ে টেন্স ক্লিয়ার করেন, তাহলে এটা আপনার জীবনের সব থেকে বেস্ট একটা টেন্সের ক্লাস হবে। না টেন্সের ক্লাস সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাড বসবে, এগুলো না টেন্সের ক্লাস না। মানে এটা জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছে। আপনি একটা রিটেন দিয়ে করে দেখেন একদিন, আপনি আর কখনো টেন্সের ক্লাস ভুলবেন না। যাই হোক, এখন আসেন এখানে লক্ষ্য করেন জীবন গড়া। আচ্ছা, জীবন গড়া ইংলিশ আমরা শিখে এসেছি। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি কি? বহুমাত্রিক। এই যে জীবন গড়ার দৃষ্টিভঙ্গি, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আর ভার্ব, এটাতেও ভার্ব নাই, এটাতেও কি ভার্ব নাই। তাহলে এই যে দেখেন এইখানে র আছে, এই পর্যন্ত আমরা ভেঙে দিই, তাই না? বড় বড় সাবজেক্ট, বড় বড় অবজেক্টের ক্লাস যারা আমাদের নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখি কোর্সে আছেন, তারা সবাই জানেন যে আমরা বড় বড় সাবজেক্ট, বড় বড় অবজেক্টকে এইভাবে ভাঙিয়ে দিই। যেমন এই পুরোটা একটা বড় সাবজেক্ট, তো কোথায় কোথায় ভাঙতেছি? এই যে মিডিল থেকে, কোনটা দেখে ভাঙতেছি? এই যে র দেখে, যেখানে র বিভক্তিটা আছে, বিভক্তিটা আছে সেটা দেখে ভেঙে দিচ্ছি। মূলত কেন ভাঙতেছি আপনি যদি চিন্তা করেন, এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার সাবজেক্ট, কিন্তু এটার আগে যেটা আছে জীবন গড়ার দৃষ্টিভঙ্গি, এইটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। কিন্তু দুইটা মিলে আমরা যখন একটা সাবজেক্ট বানাতে যাই তখন আমরা এই যে র খুঁজে বেড়াই, র বিভক্তি খুঁজে বেড়াই, কোথায় র বিভক্তি আছে সেই অংশটা আমরা ভেঙে দিই। এই যে দেখেন র বিভক্তি আছে, এই অংশটা আমরা ভেঙে দিলাম। তখন আমরা কি করব? এইটা আগে লিখবো। দৃষ্টিভঙ্গি ইংলিশ কি? দৃষ্টিভঙ্গি ইংলিশ কি? আপনি দৃষ্টিভঙ্গি ইংলিশ লিখতে পারেন দ্য ভিউ, দ্য ভিউ অফ। এই অফটা কিসের জন্য? দৃষ্টিভঙ্গির ইংলিশ হচ্ছে দ্য ভিউ, আর এই অফটা হচ্ছে এই র এর জন্য, অফ। জীবন গড়ার, জীবন গড়ার ইংলিশ কি শেখাইলাম?
মেকিং আ লাইফ, মেকিং আ লাইফ। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি কি? মেকিং আ লাইফ। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন দেখেন বহুমাত্রিক এই কথাটা লেখা আছে। আচ্ছা এরপর আমাদেরকে ভার্ব বসাতে হবে, এটা পুরোটাই তো আমার সাবজেক্ট, সাবজেক্ট বসালে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। তাহলে আমার এখন ভার্ব কই? ভার্ব দেখতে পাচ্ছেন, বহুমাত্রিক, ওটা তো ভার্ব হতে পারে না। তাহলে ভার্ব না থাকলে এখানে আমরা কি বসাবো? এম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা। তাহলে কোনটা বসাবো বলেন? কোনটা বসাবো? এম বসাবো নাকি ইজ বসাবো নাকি আর বসাবো? দ্য ভিউ অফ মেকিং আ লাইফ, বলেন কোনটা বসাবো? আচ্ছা স্যার এই সময় এখন ক্লাস নিচ্ছেন নাকি আজকের জন্য শুধু এই সময়? না, আপনাদেরকে, আপনার ফারিয়া তাসনিম, এটা আপনাদের ক্লাস না, আপনারা পেইড ব্যাচ, আপনাদের তো ক্লাস রাত 9:30-এ, আপনাদের ক্লাস না, এটা এটা এমনি নিচ্ছি, এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। হ্যাঁ 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 আচ্ছা, ন্যারেশনের জন্য টেন্সের কথাটা জিজ্ঞেস করলেন। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে একটা টেন্সের ক্লাস রেকর্ডেড দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, যাদের টেন্স নিয়ে সমস্যা আছে তাদের একটা সুন্দর ক্লাস, ইতিহাস ভিত্তিক একটা টেন্সের ক্লাস দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। ইজ, আর না, ভিউজ বলি নাই তো, ভিউজ বললে আর হবে। হ্যাঁ, যারা আর লিখেছেন, আর আর হবে না, কারণ এখানে যদি আমি লিখতাম ভিউজ, মানে এই যে এখানে লিখতাম ভিউজ, এই যে ভিউজ, VIEWS, ভিউজ, তাহলে আর বসতো, কিন্তু এখানে আর বসবে না, ভিউ লিখেছি। দ্য ভিউ মানে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি কি গণনা করা যায়? গণনা করা যায় না। তো ভিউ অফ, এখানে ইজ বসবে, সিঙ্গুলার ইজ। তারপরে দেখেন বহুমাত্রিক, বহুমাত্রিক ইংলিশ আমরা কিভাবে লিখবো? সহজটা লিখেন ভাই, আপনাকে যারা সমাধান দিয়েছে খুবই কঠিন সমাধান দিয়েছে, সহজটা কি লেখেন? বহুমাত্রিক, বিভিন্ন দিক বোঝাচ্ছে না, তাহলে আপনি এখানে লিখেন যে ম্যানি সাইড। আচ্ছা, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে বহুমাত্রিক, এটাও দিতে পারেন, বা জীবন গড়ার দৃষ্টিমাত্রিক, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি আছে বহুমাত্রিক, বহু সাইড আছে, তো হ্যাভ সাইডও দিতে পারেন, কিন্তু আমরা হ্যাজ সাইডও দিতে পারেন, হ্যাজ ম্যানি সাইড, এটাও দিতে পারেন। আমি এখন এটাকে হ্যাজ ম্যানি সাইড না লিখে আমি লিখলাম হ্যাজ, মানে আছে কথাটা এখানে নাই, আপনাকে ধরে নিতে হবে, যেহেতু নাই আমরা ধরছি না, এখন আছে কথা কি এখানে আছে? আছে থাকলেই না আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাইতাম, তাই না? হ্যাভ অথবা হ্যাজ মানে হচ্ছে আছে, হ্যাভ অথবা হ্যাজ মানে হচ্ছে আছে, কিন্তু এখানে তো নাই, কারণ আমরা তাহলে কিভাবে লিখবো? তাহলে ওই ইজ দিয়েই লিখি, ইজ ম্যানি সাইড, ম্যানি সাইড। আসলে এইখানে ম্যানি সাইডস দিলে হ্যাজ বসাতে হবে, কারণ ওর আছে অনেক সাইড, তাই এখানে আমরা হ্যাজ বসাবো। হ্যাঁ, এখানে বসাবো কি হ্যাজ, এগুলা নাই, এগুলা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে। যে ম্যানি সাইড, ম্যানি সাইড তার মানে ওর অনেকগুলা সাইড আছে, তো আমি এখানে বলছি দ্য ভিউ অফ মেকিং আ লাইফ ইজ ম্যানি সাইড। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে অনেক রকম, অনেক অনেক বহুমাত্রিক, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক। ইজ দিলেও হবে, হ্যাজ দিলেও হবে, হ্যাজ দিলে একটু বেশি সুন্দর লাগে, তাই না? হ্যাজ দিলে বেশি সুন্দর লাগে, হ্যাজ ম্যানি সাইড, তার আছে অনেক সাইড। আপনি এই ম্যানি সাইডের জায়গায়, ম্যানি সাইডের জায়গায় আপনি সেভারেল সাইড দিতে পারেন, সেভারেল সাইড দিতে পারেন, সেভারেল সাইডস, সাইডস এর সাথে একটা এস যুক্ত করতে হবে। অথবা আপনি এটাও দিতে পারেন যে ধরেন এরকম ভ্যারিয়াস সাইড দিতে পারেন, ভ্যারিয়াস মানেও অনেক, ভ্যারিয়াস সাইডস দিতে পারেন। তারপরে কি আরো দিতে পারেন, যেমন আপনি দিতে পারেন মাল্টিপল সাইড, আপনি কি বলতে পারেন? মাল্টিপল সাইড, মাল্টিপল সাইডস। এখন আপনাকে যারা এটা সমাধান দিয়েছে তারা কিন্তু এখানে লিখে রেখে দিয়েছে যে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল, এটা লিখেছে হ্যাজ মাল্টি ডাইমেনশনাল, হ্যাজ দিয়ে লিখেছে তারা, হ্যাজ মাল্টি ডাইমেনশনাল। এই যে সেভারেল সাইড মানে বিভিন্ন ধরনের সাইড, ভ্যারিয়াস সাইড মানে অনেক ধরনের বহুমাত্রিক সাইড, হ্যাঁ, মাল্টি সাইডস মানে অনেক সাইড, ঠিক একইভাবে মাল্টি ডাইমেনশনাল এটা একটা আধুনিক ইংলিশ, আধুনিক ইংলিশটাই আপনাদেরকে করে দিয়েছে, যার কারণে আপনি খুঁজে পাচ্ছেন না এখানে কি, এখানে হ্যাজ কেন বসলো, এখানে আছে কথা তো লেখা নাই, হ্যাজ কেন বসলো? হ্যাজ বসেছে এই কারণে যে এটার সাথে মিল রাখার জন্য তারা হ্যাজ বসাইছে, কিন্তু এখানে আপনি ইজ দিয়েও করতে পারবেন যে দ্য ভিউ অফ মেকিং আ লাইফ ইজ ম্যানি সাইডস, মানে মানে হচ্ছে জীবন গড়ার দৃষ্টিভঙ্গি অনেক ধরনের, এখানে বোঝাচ্ছে অনেক ধরনের, অনেক রকমের, ম্যানি সাইডস মানে এখানে বোঝাচ্ছে অনেক, কিন্তু যদি আপনি বলতেন আছে তাহলে বোঝাইতো
অনেক ধরনের বহুমাত্রিক, এর অনেক ধরনের মাত্রা আছে, এটা বোঝাই। তো যাই হোক, আমাদের যেটা মানে লেখা আছে সেটা লেখা আছে মাল্টি ডাইমেনশনাল। এই যে ম্যানি সাইডস এর জায়গায় মাল্টি ডাইমেনশনাল। আমি সহজটা দেখাইলাম, সহজটা দেখাইলাম, সহজটা দেখাইলাম, সহজটা দেখাইলাম। আপনাকে যারা সমাধান করে দিয়েছে তারা এটা দিয়ে রাখছে। তো এটা দিলে আপনার জন্য অনেক বেশি কি হবে, কঠিন হয়ে দাঁড়াবে। কঠিনটা কখন পড়বেন, যখন আপনি নর্মালটা লিখতে পারবেন, তাই না? তখন আপনি কঠিনটা দেখবেন। যেমন এখানে আমি নর্মালটা দিয়ে লিখে দিয়েছি। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন না? ঘুম আসছে কি আপনার? এখন যদি ঘুম এসে থাকে তাহলে এক গ্লাস পানি খান, পানি পান করে সুন্দর করে আবার দেখেন, ক্লাস আবার মনোযোগ চলে আসবে। ঠিক আছে, ওকে। ডাইনামিক, হ্যাঁ ডাইনামিক হবে। আপনি সুন্দর দৃষ্টি ধরেছেন। হ্যাঁ, আচ্ছা, জীবন দৃষ্টিভঙ্গি অবশ্যই ব্যক্তিক। জীবন দৃষ্টিভঙ্গি, জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। জীবন দৃষ্টি এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট কিভাবে বের করতে হয় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা খুবই সুন্দর করে শিখেছে। আর যারা শিখতে পারেনি তাদেরকে আমরা আলাদা নিয়ে যেয়ে শেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা তো ছোট ছোট সেন্টেন্স, সাবজেক্ট বের করা খুবই ইজি। এটা ব্যক্তিক। এখানেও আমার ভার্ব নাই, এখানেও আমার ভার্ব নাই, শুধু সাবজেক্ট আছে, ভার্ব নাই। তাহলে আমরা এম ইজ আর দিয়ে দিব। তাহলে আমরা কি করব, জীবন দৃষ্টি ইংলিশটা কিভাবে, জীবনের ইংলিশ কি হবে? জীবনের ইংলিশ হচ্ছে লাইফ। আর লাইফের এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দৃষ্টিটা লিখে দিব, লাইফস ভিউ। লাইফস ভিউ এটা লিখে দিব, লাইফস ভিউ। ঠিক আছে, আবার লক্ষ্য করেন এখানে একটা এস দিয়ে দিব, সরি এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে দিব, মানে এটা ভুলে গেছি যে এখানে আমরা লাইফস ভিউ এটা দিয়ে দিলাম, মানে এটা আরেক ভাবে লিখলাম আমরা। ভিউটা বানানটা বারবার ভুল হচ্ছে, এই যে। অথবা আপনি বলতে পারেন দ্য ভিউ অফ লাইফ। কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে দ্য ভিউ অফ লাইফ। এই দুইটা কথাই কিন্তু একই। লাইফস ভিউ আর ভিউ অফ লাইফ কথাটা কিন্তু একই। খালি আমরা যদি লাইফটা আগে লিখি তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে ভিউটা লিখতে হবে। আর যদি আপনি এইভাবে লিখেন, দ্য ভিউ আগে লিখেন, তাহলে অফটা পরে দিয়ে তারপরে লাইফটা লিখতে পারবেন। দুটাই লিখা যাবে, এই যে কোনো একটা লিখবেন হলি হলো। আমি সহজটা লিখলাম যে লাইফস ভিউ মানে জীবন দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তো এখানে দেখেন ব্যক্তিক। তো ব্যক্তিক ইংলিশটা কি হবে? পার্সোনাল। তাহলে আমি এখানে লিখবো যে ইজ পার্সোনাল। এখন আপনি বলতে পারেন এইটা কই গেল, অবশ্যই কই গেল? তাহলে অবশ্যইটা বসাতে হবে। এখন আপনি এটা বসালেও হবে, না বসালেও হবে, লাইফ পার্সোনাল দিলেই হয়ে যাবে। আমরা যারা রিটেন লিখছি তারা কিন্তু এইভাবে, যারা লিখবো মানে ম্যাক্সিমাম যারা লিখতেছি তারা কিন্তু এইভাবে লিখতেছি যে লাইফস ভিউ ইজ আ পার্সোনাল, ইজ আ পার্সোনাল, ইজ আ পার্সোনাল, এইভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আপনার যদি মনে হয় যে ভাই বইয়ে তো এইভাবে দেওয়া নাই, আপনি তো বইয়ে দেওয়া আছে দ্য ভিউ অফ লাইফ, তাহলে দ্য ভিউ অফ লাইফ কিভাবে আসছে তো দেখাই দিলাম। দ্য ভিউ অফ লাইফ, বই নাই মানে যারা প্রশ্ন সমাধান করে দিয়েছে আপনাদেরকে এইভাবে দিতেছে দ্য ভিউ অফ লাইফ। হ্যাঁ, ইজ সার্টেনলি, ইজ সার্টেনলি, সার্টেনলি মানে এই যে অবশ্যই, অবশ্যই ইংলিশটা ওরা এখানে লিখেছে, ইজ এর পর পর লিখেছে। সার্টেনলি পার্সোনাল, ইজ সার্টেনলি কি পার্সোনাল। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিক। এই যে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিক। আমি অবশ্যইটা লিখি নাই, না লিখে আমি এভাবে দিয়ে আসছি যে দেখেন লাইফস ভিউ ইজ আ পার্সোনাল। কিন্তু যারা একটু সুন্দর করে লিখবে, মানে এই যে সুন্দরটা কই, দ্য লাইফ অফ ভিউ, এটা সুন্দর লাগতেছে না বেশি? বলেন তো। আর লাইফস ভিউ এটা ইজি বেশি। আর তারপরে কি ইজ দিলাম, কিসের জন্য? কারণ এখানে কোনো ভার্ব নাই, এই যে ইজ দিয়ে দিলাম। তারপর কি আপার্সোনাল দিয়ে দিলেই হইলো। কিন্তু এই যে অবশ্যই কথাটার জন্য সার্টেনলিটা যুক্ত করে। এখন আপনি বলতে পারেন মাস্ট, ইজ মাস্ট আ পার্সোনাল, এটা দিতে পারেন, তা হ্যাভ টু আ পার্সোনাল, বাট এগুলা সামঞ্জস্যতা নাই। এইখানে ওই মাস্ট কথাটা দেওয়া যাইতো, বাট এটা দেখতে একটু অসুন্দর লাগতো, এই জন্য সার্টেনলি দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আপনি সার্টেনলি না দিয়ে উপরেরটার মতন করলে এনাফ ইজ এনাফ। এখন আপনার যদি মনে হয় যে আমি পারবো একটু এটা, তাহলে আবার সার্টেনলিটা বসায় দিয়ে করেন। দেখেন এখানে খুবই ইজিলি আমরা বুঝতে পারছি। সাউন্ড প্রবলেম? আহা, একটু অপেক্ষা করবেন, আমরা অন্য মাইক্রোফোন লাগাচ্ছি। হ্যাঁ, আরেকটা মাইক্রোফোন লাগাচ্ছি।
ওকে, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পারলে একটু কমেন্টস করেন ভাই। মানে আসলে হচ্ছে আমাদের মাইক্রোফোনটা আমরা চার্জে দিয়েছি, এখানে অনেকগুলা মাইক্রোফোন চার্জে দেওয়া ছিল। আমরা এখন কনফিউশনের মধ্যে পড়েছি যে কোন মাইক্রোফোনটা চার্জে দেওয়া ছিল, এটা এখন আমরা বুঝতে পারছি না। সো দ্যাট আমাদের এটা ভুল হয়ে গেছে একটা। আচ্ছা যাই হোক, এইটা এটা হয় স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে এই যে দেখেন, আমরা যখন সরি ফর দ্যাট, আমরা এটা আরেকবার লিখে দিয়ে আপনাদেরকে বুঝাই দিই। লাইক দ্যাট, এই যে জীবন দৃষ্টিভঙ্গি, এইটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা এইভাবে লিখতে পারি যে লাইফস ভিউ। কিভাবে লিখতে পারি? লাইফস ভিউ, এইভাবে লিখতে পারি যে জীবন দৃষ্টি। এটা কিভাবে লিখলাম? লাইফ ভিউ। তারপরে কি বলছি? এই ব্যক্তি, তো ভার্ব যেহেতু নাই সেহেতু ইজ দিয়ে আমরা পার্সোনাল লিখে দিলেই হবে, যে পার্সোনাল, এই যে পার্সোনাল। এখন আপনি বলতে পারেন অবশ্যই কথাটা আমরা বসাইলাম না, না বসাইলেও সেন্টেন্স হয়ে গেছে। যারা ৪৪ বিসিএস পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই এই কথাটা মিলাইতে পারেনি, ম্যাক্সিমাম অনেকেই মিলাইতে পারতেছিল না। তো আসলে মেলানোর বিষয়টা হচ্ছে এরকম যে লাইফ ভিউ, এইটাকে সুন্দর করে আবার লেখা যায় দ্য ভিউ অফ লাইফ, এইভাবেও লেখা যায় দ্য ভিউ অফ লাইফ। এই যে লাইফ ভিউ, এটাকে উল্টা করে দিলাম, যে দ্য ভিউটাকে আগে সামনে দিলাম, লাইফটাকে পরে দিলাম। আগেরটা কি ছিল? লাইফ ভিউ, মানে জীবনের দৃষ্টিভঙ্গি, জীবনের দৃষ্টিভঙ্গি। এইটাকে এখন আমরা উল্টাই দিলাম, ভিউটা আগে দিলাম, তারপর অফ দিলাম, তারপর লাইফ দিলাম। তার মানে এটার মানেও হচ্ছে কি? এটার মানেও হচ্ছে জীবনের দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, একই দৃষ্টিভঙ্গি জীবনের। এই যে অফ মানে কি? এর। আর এই যে দেখেন ব্যক্তি, এই ব্যক্তিকের জায়গায় আমাদের যেহেতু এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, আছে, তাহলে এম ইদার মধ্যে একটা দিয়ে দিতে হবে। এখানে যেহেতু ভিউ লিখেছি, ইজ দিয়ে দিলাম। এই যে ইজ এখানেও দিয়েছি ইজ। তারপরে কি দেখেন, অবশ্যই কথাটা লেখা আছে, তাহলে অবশ্যই কথাটা ইংলিশ কি হবে? সার্টেনলি, সার্টেনলি। তারপরে কি ব্যক্তিক ইংলিশটা কি হবে? ব্যক্তিক ইংলিশটা হবে পার্সোনাল, পার্সোনাল। সরি, আমরা আসলে বুঝতে পারছি না, এখন পর্যন্ত বুঝিনি যে কোন মাইক্রোফোন গুলা চার্জে দেওয়া হয়েছে। আমরা অনেকগুলো মাইক্রোফোন দিয়েছি মাশাআল্লাহ। একটা মাইক্রোফোন চার্জে দিয়ে আরেকটা মাইক্রোফোন চার্জে দিচ্ছি, এরকম অনেকগুলো মাইক্রোফোন চার্জে দিচ্ছি। সো দ্যাট এটা আসলে আমাদের সমস্যা হয়েছে, আমরা বুঝি নাই। হ্যাঁ, সো আবার চলে এসেছি মাশাআল্লাহ। ওকে ওকে, আগের মাইক্রোফোন ভালো ছিল, আগের মাইক্রোফোনটা চার্জ হঠাৎ শেষ হয়ে গেছে। ওইটা ভালো মাইক্রোফোন, ওইটার চার্জ মানে হচ্ছে রিসিভারের চার্জ শেষ হয়ে গেছে। যে রিসিভার যেটা আছে এটার চার্জ, মানে ওইখানে যেটা লাগায় রাখবো এটার চার্জ শেষ। এটা অবশ্য একটা সিস্টেমেটিক করে রাখবো, এইটার চার্জ হঠাৎ করে শেষ হওয়ার কোনো কারণই দেখি নেই, হঠাৎ করে এটার চার্জ শেষ হয়ে গেছে। ওকে, এটা আসলে আমার কাছে করার কিছু নাই। এই মাইক্রোফোন আমরা এটা এটা আবার দুইটা মাইক্রোফোন আছে, কিন্তু এইটার চার্জ শেষ হয়ে গেলে করার কিছু নাই, কারণ আমার কাছে এখানে, আমাদের কাছে এখানে দুইটা মাইক্রোফোন আছে এই যে। এন্ড দেন এইটার চার্জ শেষ হয়ে গেলে এই দুইটার আর কোনো কাজ নেই। এইটা আমরা চার্জ দিতে ভুলে গেছি। হ্যাঁ, এইটার চার্জ দিতে ভুলে যাওয়াতে এই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, রিসিভারের চার্জ না দিলে আসলে দুইটার কোনোটাই কাজ করবে না, ওইটার চার্জটা দিতে ভুলে গেছি। এটা আমার আসলে এটা সব থেকে বড় প্রবলেম, যে একটা চার্জ দিতে লাগলে ভুলে যায় যে কোনটা চার্জ দিয়েছি। যাই হোক, এটা রিসিভারের চার্জ শেষ, এটা চার্জ শেষ। হ্যাঁ, তো আসেন এখানে আপাতত যতটুকু আমরা পাচ্ছি ততটুকু করি। তো আপনি এই দুইটার মধ্যে যদি আপনি এইটাও লিখে দিয়ে আসেন পরীক্ষার খাতায়, এটাও হবে। যদি আপনি এইটাও লিখে দিয়ে আসেন পরীক্ষার খাতায়, এটাও হবে। ঠিক আছে, এটার চাষ। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার খাতায় যদি আপনি যেটা লিখবেন, হ্যাঁ ওই যেটাই লিখবেন সেটাই আপনি দিয়ে আসতে পারেন। যদি আপনি এটা লিখতে পারেন তাহলেও ভালো, যদি আপনি এটা লিখে আসতে পারেন তাহলেও আপনি পুরোপুরি কারেক্ট করে আসছেন। এবার আসেন, এবার তিনটা কোশ্চেন, এবার তিনটা না কোথায় একটা, তিনটা কোশ্চেন নিলাম। কই গেল, মিস্টেক হলো নাকি? আচ্ছা এইটা করি। হ্যাঁ, মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না, পরিশেষে অগ্রাহ্য করতে পারে না, প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না। এটা নিয়ে এখান থেকে নতুন নতুন জিনিস শিখবো। তিনটা সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স, তো তিনটাকে একসাথে করে ফেলেছি। এখন দেখেন, কে অগ্রাহ্য করতে পারে না? মানুষ। মানুষ অগ্রাহ্য করতে পারে না, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আর এই যে দেখেন, করতে পারে না, অস্বীকার করতে পারে না, মানে করতে করতে কথাটা যখন লেখা থাকবে করতে, তার পরে যে অংশগুলো থাকবে সবগুলা ভাগ। আর করতে এর আগে যে অংশটা থাকবে সেই অংশটা সহকারে। আবার দেখেন, এই যে করতে পারে না, এর পরে যে অংশগুলা থাকবে সবগুলা থাকবে। তারপরে হচ্ছে এই যে অস্বীকার, এইটার পরে যেটা আছে এটার আগে যেটা আছে সেটা সহকারে, মানে পুরোটা সহকারে ভাগ ধরতে হয়।
এই যে করা, এর আগের অংশটা সহকারে ভার্ব ধরতে হয়, এর পরে যদি কোনো অংশ থাকে ওই পুরো অংশটাকে ধরে ভার্ব ধরতে হয়। তো এই পুরোটাকে ধরে আমাকে ভার্ব ধরতে হবে, অস্বীকার করতে পারে না। তাহলে মানুষ এটা সাবজেক্ট, তার মানে এখানে আমরা কি দিতে পারি যে পিপল, পিপল দিলেও হবে, ম্যান দিলেও হবে, তাই না? পিপল দিয়ে দিলাম আমরা, পিপল। অস্বীকার করতে পারে না, তাহলে করতে পারে না ইংলিশ কি হবে? ক্যান নট, মডাল ভার্ব, ক্যান নট। আমরা সবাই জানি যে মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে ক্যান নট। ক্যান নট মানে পারে না, করতে পারে না। কি করতে পারে না? অস্বীকার করতে পারে না। এই যে অস্বীকার, ইগনোর, ইগনোর, ইগনোর থেকে ডিনাইটা বেশি ভালো, সুন্দর লাগে। এই যে ডিনাই, এটা সহজ হলো, তাই না? বলেন এটা সহজ না ডিনাই? আচ্ছা, মানুষ হচ্ছে অগ্রাহ্য করতে পারে না, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। কাকে? পরিবারকে, তাই না? এখন কি বাকি আছে? এতটুকু হয়ে গেছে, বাকি আছে কি? পরিবারকে, এতটুকু বাকি আছে, তাহলে ইগনোর। আচ্ছা, ফ্যামিলি, এখানে আপনি ফ্যামিলি লিখলেও হবে, ফ্যামিলি লিখলেও সঠিক, ইংলিশে সঠিক, কিন্তু আপনি যদি দেয়ার ফ্যামিলি লিখেন তাহলে বেশি সঠিক। পিপল ক্যান নট ডিনাই দেয়ার ফ্যামিলি, ডিনাই দেয়ার ফ্যামিলি, দেয়ার ফ্যামিলি দিলেই বেটার হবে। পিপল ক্যান নট ডিনাই দেয়ার ফ্যামিলি, দেয়ার দিলে এখানে বেশি সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি নাও দিয়ে আসেন আপনার কিন্তু সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু দেয়ার দিলে, এর মাঝখানে দেয়ার দিলে একটু বেশি সুন্দর লাগবে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আসেন, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম, পরিশেষে অগ্রাহ্য করতে পারেন। তা পরিশেষে ইংলিশ কি? ইন দ্য এন্ড, আমরা পড়িনি? ইন দ্য এন্ড, এটা তো দেখেছি, তাই না? ইন দ্য এন্ড, ইন্ড কথা তো আমরা ওই যে কার্টুন, টম এন্ড জেরির কার্টুন দেখতাম, তখন এন্ড এর কথা দেখতে পারতাম। ইন দ্য এন্ড মানে হচ্ছে পরিশেষে, ইন দ্য এন্ড কমা দিলাম, পরিশেষে কমা দিলাম, কারণ ইন দিয়ে শুরু হয়েছে তাই। ইন দ্য এন্ড অগ্রাহ্য করতে পারে না, তাহলে করতে পারে না, করতে পারে না, অগ্রাহ্য, এই পুরোটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এখানে আমার সাবজেক্ট নাই, তাহলে আমি এখানে সাবজেক্ট বসাবো। এখন এই সেন্টেন্সে, পরের সেন্টেন্সে কি সাবজেক্ট আছে? নাই। তাহলে কি কি সাবজেক্ট হতে পারে? সাবজেক্ট হতে পারে হচ্ছে ইট সাবজেক্ট হতে পারে, তারপরে হচ্ছে আপনার ওয়ান সাবজেক্ট হতে পারে, তারপরে একটা দে সাবজেক্ট হতে পারে, তাই না? তো আপনি কোনটাকে নেবেন? এখন বলেন কোনটাকে নেবেন? এখানে কোনটা বসালে একটু বেশি সুন্দর লাগবে? ওয়ান এটা দিলে নাকি দে এটা দিলে? এটা দিলে সুন্দর, কিন্তু ইট দিলে ভালো লাগবে না, কারণ পিপুলের সাথে ইট যায় না। এটা তো মানুষেরই কথা বলা হচ্ছে, এখানে মানুষের পরিশেষে অগ্রাহ্য করতে পারে না। যদি আপনি এটা লিখেন যে ইট ক্যান নট ইগনোর, এটা লিখেন, তাহলে কিন্তু হবে না। ইট বলতে কে? মানুষ, এই যে মানুষের কথা বলা হচ্ছে, তাই ওয়ান আর দে ব্যক্তিবাচক দুইটা নিতে হবে। এই যে হচ্ছে ব্যক্তিবাচক, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে দেখেন এখানে আমাদের সাবজেক্ট নাই, এতক্ষণ আমরা ভার্ব নাই দেখে বেড়াচ্ছিলাম, কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট নাই। তাহলে আমরা এখন সাবজেক্ট লিখবো, কোনটা নিলে ভালো হয়? ধরেন ওয়ান নিলাম, এটা নেওয়া, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, তাই না? তো আমরা ধরেন এটাতে দেইনি, এটাতে দেইনি, প্রথমটাতে দেইনি, তারপর একটাতে ওয়ান নিব। হ্যাঁ, প্রথমটাতে দেইনি, তারপর একটাতে কি দিব? ওয়ান। তাহলে এখানে এখন আমরা কি লিখবো? পরিশেষে লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে পরিশেষে লেখা শেষ, আর এখন সাবজেক্ট লিখে তারপরে ভার্বটা লিখতে হবে। ভার্ব লিখতে গেলে আপনাকে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট আগে লিখি। সাবজেক্ট হচ্ছে, এখানে আমি দে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট নাই। আর ওই যে দেখেন অগ্রাহ্য করতে পারে না, তাহলে এর ইংলিশ কি হবে? ক্যান নট ইগনোর, এখানে ইগনোর দিলাম, ক্যান নট ইগনোর। ইগনোর দিলাম কিসের জন্য? দেখেন মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, ক্যান নট ইগনোর। মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, ক্যান নট ইগনোর, করতে পারে না, কি? অগ্রাহ্য হয়ে গেছে। আর এখন কি? দে ক্যান নট ইগনোর, পরিশেষে অগ্রাহ্য করতে পারে না, হয়ে গেছে সেন্টেন্স। এখন এখানে আসেন, প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না, এটাও আছে, মানে তিনটা সেন্টেন্সকে পাশাপাশি লিখেছি। প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না, তাহলে অবজ্ঞা করতে পারে না, এইটা হচ্ছে আমার ভার, কিন্তু এটা সাবজেক্ট নাই। তাহলে আমরা কি লিখতে পারি এখন? দে দিয়ে দিই, দে, দে তো দিয়েছে একবার, তাই না? তাহলে এবার ওয়ান দিয়ে দিই, ওয়ান। একবার যেহেতু দিয়ে দিয়েছি, আর একবার ওয়ান দিয়ে করি, কারণ এটা ব্যক্তিবাচক। প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না। আচ্ছা, ওয়ান ক্যান নট, অবজ্ঞা ইংলিশ অনেক ভাবেই দেওয়া যায়। এখানে আমরা যেমন ইগনোর দিয়েছি, আরেকবার কি দিয়েছি? ডিনাই দিয়েছি, আরেকবার অ্যাভয়েড দিই, আরেকবার কি দিব? অ্যাভয়েড। ওয়ান ক্যান নট অ্যাভয়েড, অ্যাভয়েড কাকে? প্রতিবেশীকে, প্রতিবেশীকে, তাহলে নেইবার, নেইবার।
ওয়ান ক্যান নট অ্যাভয়েড নেইবার। দেখেন তিনটা সেন্টেন্সই লিখলাম, এখানে ওয়ান দ্বারা সাবজেক্ট বুঝাইলাম, এখানে দে দ্বারা সাবজেক্ট করলাম, আর এইখানে আর কোনটা, আর এখানে তো সাবজেক্ট ছিলই, তিনটা সেন্টেন্সে এখানে সাবজেক্ট ছিল। আচ্ছা বলেন তো এগুলা কোন টেন্সে লিখলাম, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন এগুলো আমরা কোন টেন্সে লিখলাম? এই যে এগুলো লিখলাম, এগুলো কোন টেন্সে লিখেছি বলতে পারবেন? অ্যাভয়েড, হ্যাঁ অ্যাভয়েড লিখেছি, ইগনোর লিখেছি, দে, হ্যাঁ দে লিখেছি। আচ্ছা এখানে আমরা দেখেছি নাসিম, নাইম, কাউসার ইসলাম এবং হচ্ছে হ্যাঁ আরো অনেকেই আসছিল, দে লিখেছে, যেমন জোহা জালাল সরকার, শাহজালাল সরকার, সরি, রুমা আক্তার, হ্যাঁ অতৃপ্ত দেখেন সবাই ওয়ান, ইয়াতে ফারিয়া তাসনিম বলছে ওয়ান, মানে ধরেন একবার ওয়ান নিলাম, একবার দে নিলাম, একবার ওয়ান নিলাম, একবার দিয়ে নিলাম, আর যদি বস্তুবাচক হইতো তাহলে ইট দিয়ে দিতাম, মানে ধরেন যখন আপনি বুঝছেন না এটা ব্যক্তি না বস্তু, তখন ওটা ইট দিয়ে দিয়ে কাজটা সেরে দিতে হবে, বুঝে বোঝা গেছে? এন্ড এগুলা কোন টেন্স বলেন তো? এগুলা সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না? কারণ দেখেন এখানে কি নিয়েছি, ওয়ান ক্যান নট, এটাও তো মডাল ভার্ব, ওটাও মডাল ভার্ব, এটাও মডাল ভার্ব মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট, মডাল ভার্ব মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন আপনাকে ছোটবেলায় শেখানো হইতো যে মডাল ভার্ব মানে প্রেজেন্ট ইনডিফিনাইট না। ধরেন আমরা আগের যে সেন্টেন্সটা লিখেছিলাম, আগের যে সেন্টেন্সটা লিখেছিলাম, এটা একটু পরেরটা, এটা ধরেন এইটা কোন ভার্ব, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না? বলেন ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথে আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি, আমি ছাড়া অনেকেই করে। আমাদেরকে ছোটবেলায় শেখানো হতো যে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ভার্বের এক নাম্বার ফর্ম বসাবা, রাইট ফর্ম অফ ভার্বে শেখানো হতো। তুমি ভার্বের এক নাম্বার ফর্ম বসাবা, যখন দেখবা যে ইউজুয়ালি লেখা আছে, ইউজুয়ালি লেখা আছে, জেনারেলি লেখা আছে, ছোটবেলায় আপনাদেরকে ক্লাস 6-7 এ শেখানো হইতো জেনারেলি লেখা আছে, গ্র্যাজুয়ালি লেখা আছে, গ্র্যাজুয়ালি লেখা আছে, এগুলো লেখা থাকে, এগুলো দেখলেই তুমি বুঝে নেবা ভার্বের এক নাম্বার ফর্ম। এখানে ভার্বের এক নাম্বার ফর্ম আছে, এখানেও ভার্বের এক নাম্বার ফর্ম আছে, কিন্তু এগুলোর সাথে কি জেনারেলি গ্র্যাজুয়ালি এগুলো দেওয়া আছে? এগুলো দেওয়া আছে? দেওয়া নাই। তো আপনি একটা কাজ করবেন, এটা দেওয়া নাই, আপনি এটা দিয়ে দেন, ইউজুয়ালিটাকে এই যে ধরেন এই সেন্টেন্সের সামনে দিয়ে দিলেন যে ইউজুয়ালি, ইউজুয়ালি, তখন এটা এটা ছোট মানে স্মল লেটারে হবে, ইউজুয়ালি দ্য ভিউ অফ লাইফ, ইউজুয়ালি দিয়ে এখানে একটা কমা দিয়ে দেন, অথবা আপনি জেনারেলি দিয়ে দেন, জেনারেলি দ্য ভিউ অফ লাইফ ইজ সার্টেন পার্সোনাল, অথবা আপনি গ্র্যাজুয়ালি দিয়ে দেন এখানে। এগুলাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, এগুলা দেখতে সুন্দর লাগে, এন্ড দেন আমরা মোটামুটি এই কাজগুলোই করি। ঠিক একইভাবে যেমন এইখানে আমরা তিনটা সেন্টেন্স লিখলাম, এই তিনটা সেন্টেন্সকে আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বানাতে চান, তাহলে ওই যে আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়তো অফেন, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, গ্র্যাজুয়ালি, এগুলা থাকলে ভার্বের এক নাম্বার ফর্ম বসাতে হয়, এখানেও ভার্বের এক নাম্বার ফর্ম বসানো আছে, সো দ্যাট আপনি এখানে সেন্টেন্সের শুরুতে ইউজুয়ালি, গ্র্যাজুয়ালি, জেনারেলি যুক্ত করে দিলে সেন্টেন্স ইনহ্যান্সারের মতো কাজ করবে। তাহলে সেন্টেন্স ইনহ্যান্সার কোনগুলো? এইভাবে যুক্ত করে দিলে সেগুলো সেন্টেন্স ইনহ্যান্সার, এবং এগুলো ভুল হবে না, বরং এটাই সঠিকের থেকেও সঠিক হবে। হ্যাঁ, তো যাই হোক এত কঠিনের দিকে যাওয়ার দরকার নাই, আমরা এই সেন্টেন্সটা করে দেখি, এই সেন্টেন্সটা কিভাবে করব। এখন আমাদের একটা বড় সেন্টেন্স হাতে এসেছে। হ্যাঁ, যেমন ধরেন এসবের মধ্যে দিয়ে সে যদি শিখে, লেখাপড়া করে যারা, গাড়িতে চড়ে তারা, তাহলে সে জীবনে সফল হতে পারে। এখন আহ ধরেন আপনাকে বললাম যে এটা করেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা আমরা ছোটবেলা থেকে বলে আসতাম না, এইটাও এখানে লিখতে হবে। এইখানেও আমাদের সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে, এখানে সাবজেক্ট ভার্ব দুইটাই আছে, তাই আমাদের সাবজেক্ট ভার্ব খুঁজে বের করলে আমাদের কাহিনী শেষ। আসেন, এটা সাবজেক্ট ভার্ব কি? এসবের মধ্যে দিয়ে সে, সে মানে মানুষ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, কারণ এসবের মধ্যে দিয়ে এইটা সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে হলে সে, একটা প্রোনাউন সাবজেক্ট। হ্যাঁ, এসবের মধ্যে দিয়ে সে যদি শেখে, এই যে শেখে, শেখাটা হচ্ছে আমার ভার্ব। আর এখানে লেখেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাহলে সে, আবার সে আসছে, এটা আবার সাবজেক্ট, সফল হতে পারে, সফল হতে পারে, এটা ভার্ব। তার মানে দুইটা সেন্টেন্স একসাথে জড়িত আছে, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্বই আসবে ঘুরে ফিরে। তাহলে এখন দেখেন প্রথম সেন্টেন্সে কি আছে, এই যে এটা সাবজেক্ট এটা ভার্ব, কিন্তু আপনার আগে যদি আপনি সাবজেক্ট লিখতে চান তাহলে এই যে যদি কথাটা আগে নিয়ে চলে আসতে হবে। যদি কথাটা কি? ইফ, এটা আগে নিয়ে চলে আসবে। এখন আপনি চিন্তা করেন আপনি সাবজেক্টই নিয়ে বসাবেন নাকি এইটা আগে বসাবেন। আপনার কাছে যদি মনে হয় আমি যে এইটা আগে বসাবো, তাও এটা আগে বসাতে পারেন, এই যে এই পর্যন্ত এইটা আগে বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আগে সাবজেক্ট বসাবো তারপরে ভার্ব বসাবো, তাও কোনো সমস্যা না, আমরা দুইটাই লিখে দেখাই
তাহলে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন এসবের মধ্যে দিয়ে। আচ্ছা, ইফ 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 মানে হচ্ছে যদি, থ্রু দিস, ইফ মানে হচ্ছে যদি, থ্রু, ইফ থ্রু দিস মানে এসবের মধ্যে দিয়ে, এসবের মাধ্যমে বা এসবের মধ্যে দিয়ে, থ্রু দিস মানে কি, মধ্যে দিয়ে, এসবের মধ্যে দিয়ে সে যদি শিখে, তাহলে এখন আমি ভার্বটা বসাচ্ছি যে হি, সাবজেক্টটা বসাচ্ছি হি, সে শেখে, শেখে ইংলিশ কি, লার্নস। এটা আপনার বইয়ে দেওয়া আছে, আপনি এইভাবেও করতে পারেন। ধরেন ইফ লিখলেন, তারপরে সাবজেক্টটা বসাইলেন হি লার্নস, লার্নস, লার্নসের সাথে এস দিয়ে দিবেন, লার্নস, ইফ হি লার্নস। এরপরে থ্রু দিস, কোনটা সহজ হচ্ছে আপনার কাছে, কোনটা মনে হচ্ছে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? ইফ হি লার্নস থ্রু দিস, দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে ইফ এর পর পর সাবজেক্ট বসাইছি, তারপরে ভার্ব বসাইছি। এখানে ইফ এর পরে সাবজেক্ট বসাইনি, থ্রু দিস বসাই দিয়েছি। ঠিক আছে, থ্রু দিস, থ্রু দিস এই পর্যন্ত বসাই দিয়েছি। সো যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা আপনি নিয়ে নেন। আপনার কাছে যদি মনে হয় আমি সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করবো, তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করে। আপনার কাছে যদি মনে হয় কোনোটাই, মানে এটা কোনো বাধ্যবাধকতা রুলসই নেই যে সাবজেক্ট ভার্ব শুরু দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের মাঝে দিয়ে দেন, সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। সাবজেক্ট ভার্ব আপনি ইচ্ছা মতো, এটা সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি রাখতে হবে, এটা মাথায় রাখবেন। তো এখন দেখেন আমরা এটাকে কতটা সুন্দর, মানে উপরেরটাই নিলাম, ধরেন থ্রু দিস, এখানে কমা আছে, এখানে আমাদের কমা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আচ্ছা, এখানে আপনি লিখবেন যে যে কথাটা লেখা আছে, সো আমাকে লিখতে হবে দোজ। আচ্ছা, আচ্ছা, এখানে আপনি সংক্ষেপে লিখে দিই, আমরা সংক্ষেপেও লেখা যায় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, দোজ হু স্টাডি, দোজ। আচ্ছা, একটু দোষটা আরেকবার লিখি, দোষ বানানটা ভুল হয়েছে। দোজ মানে যে, দোজ হু স্টাডি, দোজ হু স্টাডি, দোজ হু মানে যে, দোজ হু দুইটা মানেই হচ্ছে যে, দোজ হু স্টাডি যে লেখাপড়া করে সেটাকে বলা হচ্ছে দোজ হু স্টাডি। হ্যাঁ, দোজ হু স্টাডি। আর এখানে আপনি সংক্ষেপেও লিখতে পারেন, অথবা আপনার বইয়ে যেটা দেওয়া আছে এখানে দোজ হু স্টাডি রাইডস ইন কার, এটাও দিতে পারেন, রাইডস ইন কার্স, এটা দিলেই হয়ে যাবে, রাইডস ইন কার্স। হ্যাঁ, আপনার বইয়ে হয়তো দেওয়া আছে যে গেট টু রাইড, গেট টু রাইড, রাইড ইন কার, রাইড, রাইডস না, রাইড, আর আই ডি ই, আর আই ডি ই, রাইড, রাইড ইন কার্স। আপনার বইয়ে বা যারা প্রশ্ন সমাধান দিচ্ছে তারা এখানে লিখছে যে গেট টু রাইড ইন কার্স। আপনি গেট টু না দিলেও চলবে, শুধু লিখবেন যে দোজ হু স্টাডি রাইড ইন কার্স। আর যদি মনে হয় না আমি দিব, তাহলে দেন, কোনো সমস্যা নাই, এটাও সঠিক, এটাও সঠিক, উপরেরটাও সঠিক, রাইড ইন কার্স, গেট টু রাইড ইন কার্স। আপনার কাছে যেটা মনে হবে সেটা সঠিক। এখন আপনি বারবার বলছেন যে আপনি বইয়েরটাও কেন দেখাচ্ছেন, আপনারটা দেখালেও তো হইতো। এক গন্ড মূর্খ আছে, মাইন্ড করেন না, এক গন্ড মূর্খ আছে, সেই গন্ড মূর্খ একটা কাজ করে কি জানেন, বইয়ে যেটা লেখা আছে ওই গন্ড মূর্খের আবার একটা পেজ আছে, মাইন্ড করেন না যে, মানে ওটা আমি বলতেছি, এক গন্ড মূর্খ আছে তার আবার একটা পেজ আছে। তো অনেকদিন আগে আমি একটা বিসিএস এর প্রশ্ন সহজভাবে সমাধান করেছি, এই যে দেখেন এই এই স্টাইলে সহজভাবে সমাধান করেছি। ওই গন্ডমূর্খ বই থেকে দেখে আমার ভুল ওইখানে বলে প্রচার চালাচ্ছে। তা আমি বললাম ভাই এটা আপনি কই থেকে পাইছেন? ও গন্ডমূর্খ বলে যে এইটা আমি বইয়ে পাইছি। তো এই জন্য আমি বললাম যে আমি তো বারবারই বললাম আমি আপনাকে সহজটা দেখাবো, আমি আপনাকে মানে ইয়াটা দেখাবো কেন, বইটা তো বইয়ে দেওয়া আছে, বইটা তো একটু কঠিন। যেমন এই যে এখানে দেখেন বইটা লিখতে গেলে একটু কঠিনের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা বইটা লেখা ছাড়া একটু সহজের মধ্যে দিয়ে যাচ্ছি, বলেন তাই কিনা? এটা সহজের মধ্যে দিয়ে যাচ্ছি, বইয়ে যেটা লেখা আছে ওটাও সঠিক, আমি যেটা লিখতেছি এটাও সঠিক, 100% সঠিক, বুঝতে পেরেছেন? এটাও সঠিক। তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, এবার দেখেন বইয়ে লিখা আছে দেন দিয়ে, দেন, তাহলে, তাহলে ইংলিশ কি, দেন। কিন্তু আমি বলি শুনেন, ইফ ইংলিশটা আসলে কি? ইফ ইংলিশ মানে তাহলে আর যদি একসাথে। আমরা সবাই জানি ইফ ইংলিশ হচ্ছে শুধু যদি, তাহলে পড়ি না। এই জন্য আমি যদি তাহলে দুইটা একসাথে কি হয়, ইফ। এখন আপনি যদি দেন দিয়ে শুরু করেন সঠিক হবে, ভুল হবে না, কিন্তু ইংরেজদের ভাষায় এটা একটু বেশি বেশি হয়ে যাবে।
যেমন আপনি একবার ইফ লিখেছেন আবার দেন লিখেছেন, ঠিক আছে, বাহুল্য দোষ যেটাকে বলা হয়। তো এটা সঠিক, এটা আমাদের দেশে একদম 100% সঠিক। কিন্তু আমি যদি এটা না দিই তাও চলবে, এটা না দিয়েও লিখলেও চলবে, কিন্তু এখন আমি দেখাই দিচ্ছি। এখন এটাকেই ভার্ব সাবজেক্ট কি এইটা, হি। এবার দেখেন সফল হতে পারে, হি মে। এখন আপনি বলতে পারেন যে আপনি মে লিখলেন কেন, হতে পারে ইংলিশ তো আমরা ক্যান দিয়ে করে আসলাম, একটু মে দিয়ে করলেন কেন? মেটা হচ্ছে ফর্মাল আর ক্যানটা হচ্ছে ইনফর্মাল। আমি মেটা ইউজ করলাম, আপনি এখানে ক্যান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সফল হতে পারে, তো ইফ, আচ্ছা, হি মে সাকসিড ইন লাইফ। সাকসিড এটা কিন্তু ভার্ব, আর সাকসেস যেটা আছে, সাকসেস যেটা আছে সেটা কিন্তু সাকসেস যেটা আছে সেটা কিন্তু সাকসেস, সরি, সাকসেস যেটা আছে এইটা কিন্তু মানে, আরেকবার লিখে, এটা বানানটা একটু ভুল হয়েছিল। সাকসেস যেটা আছে এইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, আর সাকসিড যেটা এটা ভার্ব। আর সাকসেসফুল হলে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি হলে অ্যাডভার্ব। ফুল তো নাই, তাই এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন আর এটা ভার্ব, সাকসিড। তো এই জিনিসটা একটু বানানেও মনে রাখতে হবে, হ্যাঁ, বানানেও মনে রাখতে হবে। সাকসিড লেখার সময় সি ডাবল ই ডি, দুইটা সি দুইটা ই দিয়ে তারপরে আপনি দিবেন ডি, সাকসিড। জীবনে, ইন লাইফ, জীবনে ইংলিশ কি, ইন লাইফ, সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব। স্ট্রাকচার কি একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব, স্ট্রাকচারের কোনো পরিবর্তন নাই। এখন এই স্ট্রাকচার আপনি যেখানে সেখানে, যেমন ধরেন আমরা কোথায় লিখেছি সাবজেক্ট ভার্ব, এখানে, আমরা তো এখানেও লিখতে পারতাম এটা। আবার নিচে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আমরা কোথায় লিখেছি, হি মে সাকসিড ইন লাইফ। এখানে আসলে ছোট সেন্টেন্স তো, সাবজেক্ট অন্য জায়গায় দিলে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। দেন সাকসিড ইন লাইফ, দেন, আচ্ছা, দেন ইন লাইফ দিলে একটু খারাপ লাগবে, দেন বাদ দিয়ে দিতে হবে, ইন লাইফ হি মে সাকসিড। মানে ইন লাইফ যদি না দিই তাহলে ওই যে ইন লাইফ, ইন লাইফটাকে সামনে নিয়ে আসেও আপনি দিতে পারবেন, ইন লাইফ, তারপর কমা দিয়ে হি মে সাকসিড ইন লাইফ, এটা সাকসিড এটা দিলেই হবে। এই যে দেখেন ইন লাইফ এটা আগে দিলেও চলবে, তারপরে হি মে সাকসিড দিলেও চলবে। সো আমার দরকার কি, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি বসা, সাবজেক্ট আর এই পুরোটা হচ্ছে একটা ভার্ব, এটা মডাল ভার্ব, এটা মেন ভার্ব, এটা মডাল ভার্ব, এটা মেন ভার্ব। ওকে, ওকে, হ্যাঁ, আগের মাইক্রোফোনটাতে রিসিভারে চার্জ চলে যাবে, আমরা দুইটার মধ্যে একটাও ইউজ করতে পারছি না এখন। আমরা এরপরে রিসিভারটার উপরে গুরুত্ব দেবো, সমস্যা নেই। আচ্ছা, আর যদি সে জানে জীবনের জন্য জীবন, মানুষের জন্য মানুষ, তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে। এটা আমরা সহজে লিখে দিই, সহজ ভাষায়। আহ যদি সে জানে, আর লিখার দরকার নাই, যদি দিয়ে শুরু করেন, ইফ, আর এর ইংলিশ কি, এন্ড লিখে দিয়েও শুরু করতে পারেন, এন্ড লিখে দিয়েও শুরু করতে পারেন, এন্ড ইফ, যদির ইংলিশ কি, ইফ, আর এখানে ভার্ব কি, সাবজেক্ট, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে হি এর ইংলিশ কি, হি। যে সাবজেক্ট লিখেছেন সে তো আপনাকে ভার্ব লিখতে হবে, এরা ভার্ব পাশাপাশি, ইফ হি নোজ, ইফ হি নোজ। এখন একজন ভুল ধরবেন যে এখানে জানা মানে হচ্ছে, ইফ হি নোজ এখানে জানা মানে হচ্ছে রিলাইজ, ইফ হি রিলাইজ, এটা, এই ভাই এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, কোনোটাই ভুল না। আপনি সহজটা লিখবেন নাকি কঠিনটা লিখবেন, এটা বাংলাদেশের পড়ার সিস্টেমের মধ্যে ভুল, আমাদের সিস্টেমে ভুল নাই। বাংলাদেশের যে পড়ার সিস্টেম, যেমন এখানে বলতেছে, কেউ কেউ বলবে যে হি নোজ, এই জানা মানে এই জানা, এই জানা মানে এই জানা, এই জানা দুইটাই। রিলাইজ মানে অনুধাবন করা, আর এখানে মানে জানা, ইফ হি নোজ। রিলাইজ দিলে একটু বেশি সুন্দর, আর এটা একটু কম সুন্দর, এই সুন্দরের পার্থক্য। ইফ হি নোজ, যদি সে জানে বা যদি সে জানতে পারে জীবনের জন্য জীবন, তো এখানে কমা আছে, এখানে আমরা মানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা দিয়ে তারপরে জীবনের জন্য জীবন, লাইফ ইজ ফর লাইফ, লাইফ ইজ ফর লাইফ, মানে জীবনের জন্য জীবন। তাহলে এখানে আরেকটা ইনভার্টেড কমা দিয়ে দেন। আবার দেখেন মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। আচ্ছা, জীবনের জন্য জীবন না, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। তাহলে মানুষ মানুষের জন্য কি ইংলিশ হবে, পিপল আর। পিপল যেহেতু একটা প্লুরাল, তাই আমাকে কি করতে হবে, আর দিতে হবে। এখানে দেখেন লাইফ ইজ ফর লাইফ, ইজ দিয়েছি,
পিপুল যেহেতু প্লুরাল তাই আমাকে আর দিতে হবে, পিপুল আসলেই প্লুরাল। পিপুল আর ফর পিপুল, আর ফর পিপুল মানে মানুষের জন্য মানুষ। পিপল আর ফর পিপল মানে মানুষের জন্য মানুষ। আপনি ম্যান দিয়েও করতে পারেন, কিন্তু আমরা এখানে মানুষের জন্য মানুষ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তাহলে, তাহলে ইংলিশ আপনি লিখতেও পারেন, না লিখলেও চলবে, কারণ ইফের মধ্যেই তাহলে যদি দুইটা একসাথেই থাকে। আমরা যারা করতেছি বা আমাদের যে বইগুলোতে দেওয়া আছে ওইটা হচ্ছে এই তাহলে ইংলিশটা দিচ্ছে ইচ্ছা করে। তা আমিও দিয়ে দিলাম, ধরেন ওরা দিবে আমি দিব না কেন, নেন আমিও দিয়ে দিলাম, কারণ না দিলে তো আবার ভুল ধরে বসে থাকবেন। তাহলে যদি ইংলিশ একটাই, ইফ, ইফ দিলেই আপনি বুঝে নেবেন এর মানে হচ্ছে তাহলে ডট ডট ডট, সরি, এর মানে হচ্ছে যদি ডট 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 তাহলে। ঠিক আছে? এর মানে হচ্ছে যদি, এর মানেই হচ্ছে তাহলে। আছে চাল না? আছে। এর মানে হচ্ছে যদি, এর মানে হচ্ছে তাহলে। কিন্তু আমাদের বাংলাদেশ আবার দেনটা যুক্ত করে দেয়, তো করেন, আপনিও করেন। দেন মানে তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে। তাহলে সে, এটা আমার সাবজেক্ট, আর হয়ে উঠতে পারে, হয়ে উঠতে পারে এইটা আমার হচ্ছে ভার। তাহলে সাবজেক্ট বসান, সে এর ইংলিশ হচ্ছে হি। তাহলে হি যেহেতু বসাইছেন এখন ভারটা বসাতে হবে। তাহলে ভার কি? হয়ে উঠে। হি উঠতে পারে, পারে ইংলিশ কি? ক্যান, অথবা মে, যেটা ইচ্ছে সেটাই দিবেন। আর এখন হয়ে ওঠা, গড়ে ওঠা, হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো ইংলিশ কি বলেন? যারা আমার পেড ব্যাচে আছেন তারা বলেন, অথবা যারা আমার পেড ব্যাচে নাই, ফ্রি ব্যাচে আছেন তারা বলেন। হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো। আচ্ছা, ম্যান আর ফর ম্যান, হয় হয়, সমস্যা নাই, কিন্তু এখানে মেন আর ফর মেন হবে। হ্যাঁ, মেন, মেন ইজ ফর মেন, ম্যান ইজ ফর মেন। ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যান ইজ ফর ম্যান। আর যদি আপনি মেন দেন, মেন, মেন আর ফর মেন। আর ফর মেইন, মেইন মানে হচ্ছে এটা প্লুরাল, এটা প্লুরাল যেহেতু এখানে প্লুরাল। আর ম্যান ইজ ফর ম্যান, হ্যাঁ এটা সিঙ্গুলার, ম্যান হচ্ছে সিঙ্গুলার। তাহলে যেমন আমরা বলি না ম্যান ইজ মর্টাল, ম্যানের পরে ইজ কেন দিই? ম্যান ইজ মর্টাল, মানুষ মানুষের জন্য, এইটা হচ্ছে মেইন আর ফর মেইন। বুঝতে পারছেন? এইভাবে দিবেন। হ্যাঁ, পিপুল দিলাম, একটা ঝামেলা বিহীন হয়ে গেছে এই জন্য দিয়ে দিলাম। আর ইজের একটা ঝামেলা বিহীন। বিকাম, তাহলে হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো। হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো ইংলিশ হচ্ছে, হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো ইংলিশ হচ্ছে বিকাম। তাহলে এখানে আমরা কি লিখবো? বিকাম। এটা একটু খাতার মধ্যে লিখে রাখেন, এখানে কি লিখবো? বিকাম। ভার্বের, মডাল ভার্বের পরে মেন ভার্ব বসালে মেন ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, বিকাম, সরি বিকাম, এটা বসবে। ওকে, আজকে মানে বোর্ড সমস্যা করতেছে, সবার বোর্ড না, এটা পিসি সমস্যা করছে। আবার আসল পিসি লাগানো হবে ইনশাল্লাহ কালকে, নতুন পিসি লাগানো হবে কালকে এটার সাথে। আচ্ছা, ত্যাগী আদর্শবাদী, তাহলে ত্যাগী ইংলিশ কি হবে? ত্যাগী ইংলিশ হবে সেলফ। সেলফ মানে কি? স্বার্থপর, তাই না? সেলফ, সেলফ মানে স্বার্থ, মানে নিজের, নিজের। তো এখানে সেলফ লেস, লেস দিয়ে দিলাম, তার মানে ত্যাগী। সেলফ মানে নিজের, আর সেলফ লেস দিয়ে দিলে ত্যাগী। তাহলে ত্যাগী আদর্শবাদী। আদর্শবাদী ইংলিশ কি? আইডিয়ালিস্টিক। আদর্শবাদী ইংলিশ কি? আইডিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক হয়ে উঠতে পারে, এটা হচ্ছে আইডিয়ালিস্টিক। দেখেন আমরা একটা, মানে আপনি যদি, আমি আপনাকে বলতেছি যে এইখান দিয়ে আমরা গ্রামার শেখাই, আমাদের পেড ব্যাচ যেটা আছে এইভাবে আমরা গ্রামার শেখাই। যেমন এইটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের কি করি আমরা? কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি করি, যে যদি আমরা দেখি যে এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়েছে, তাহলে ওই পাশে ভার্বের 1 নাম্বার ফর্মই বসাতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম বসেছে, এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্মই বসানো হয়েছে। আমরা কি রুলস করছি? না, করতে করতে গেলাম আর হয়ে গেল কাজটা। আর এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম। আর যদি এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, আবার এই পাশে ভার্বের সাথে শ্যাল অথবা উইল দিয়ে করতে হবে, শ্যাল অথবা উইল দিয়ে করে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হবে। তো আমরা ভাই ওই এত ঝামেলার মধ্যে দিয়ে যাইনি, কারণ ওই রুলস এখানে খাটবে না। রুলস সবসময় সব জায়গায় খাটে না। যেমন এটা আমাদের গ্রামাটিক্যাল রুলস, এগুলা এখানে আমাদের খাটবে না।
যেমন এইখানে একটা খাটতে পারে, ভার্বে ভার এক নাম্বার আছে, এখানেও ভার্ব এক নাম্বার। এই যে যেমন লাইফ ইজ ফর লাইফ, পিপল আর ফর পিপল, দেন হি ক্যান, ওইখানে খাটেনি, ক্যান দিয়ে দিয়েছি। এখানে উইল আদর্শবাহী হয়ে উঠতে পারে, এখানে ওই জিনিস খাটতেছে না, যেটা আপনারা রুলস শিখাচ্ছেন ওইটা খাটতেছেন। তবে আমরা এটা পড়াতে পড়াতে রুলস গুলা দেখাই দিই। যেহেতু আজকে আমাদের এই মানে এটা একটা ফ্রি ক্লাস, আমাদের এটা পেইড না, পেইড আমাদের প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা করে চলে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে চলে। তো সেখানে আমরা আরো ভাঙি, আরো ভেঙে 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 দেখাই। তো এটা হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্ন সমাধান আজকের ক্লাসে ছিল। আপনারা যদি ভালো করে আরেকবার লক্ষ্য করেন যে আমরা এই পুরোটা সমাধান করছি, এই পুরোটা সমাধান করছি, কিন্তু আপনারা বুঝেই উঠেননি স্ট্রাকচার এই একটা দিয়ে, একটা স্ট্রাকচারে ইউজ করেছি, সাবজেক্ট প্লাস ভার্ব। আর ওই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, গাড়ি ঘোড়া করে, কি বলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ওগুলো তো একটা ফ্রেজ। ফ্রেজের তো আসলে স্ট্রাকচার হয় না, বুঝতে পারছেন? ফ্রেজের কোনো স্ট্রাকচার হয়? স্ট্রাকচার নাই তো। সো ওটার স্ট্রাকচার বাদ, ওটা ফ্রেজ, ওটা মুখস্থ করে নিতে হবে। ওগুলা কিছু স্ট্রাকচার আমরা দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এর আগেও আমি বিসিএস এর কোশ্চেনের ক্লাস নিয়েছি, সেখানে এই যে যেগুলো আসে সেগুলো আমরা তাল বাই তাল দিয়ে দিয়েছি। সো এখন যারা আমাদের ক্লাসটা করবে, আচ্ছা সেন্টেন্স ইনহ্যান্সার একটু কি বলছে দিতেন। আচ্ছা, আর মেঘ তাহলে কোথায় বসবে? মেঘ বসবে, এই যে মেঘ, আপনি দেখেন আমরা এখানে যদি আপনাকে দেখাই, এটা আসলো কেন হল দেখি। মেঘ করে তোলা, গড়ে তোলা, করে তোলা আর গড়ে তোলা কথা লেখা থাকলে মেঘ হবে। করে তোলা আর গড়ে তোলা কথা লেখা থাকলে কি হবে? মেঘ হবে। এটা থাকলে মেঘ। আর যদি আপনি দেখেন হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, এই তিনটা থাকলে বিকাম হবে। তাহলে এই দুইটার জন্য কি মেক, আর এগুলোর জন্য কি বিকাম। মানে এগুলো তো ছোট ছোট অংশ, এগুলো তো আপনাদেরকে মনে রাখতে হবে, তাই না? এগুলো তো স্ট্রাকচার না। এগুলো কি স্ট্রাকচার বলেন তো? এগুলো স্ট্রাকচার না, কিন্তু এগুলোর অর্থ, এটার অর্থ হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠার ইংলিশ কি বিকাম, আর করে তোলা, গড়ে তোলার ইংলিশ কি মেক। এগুলা আপনাদের অর্থ, এগুলা আপনাদেরকে কি করতে হবে? জেনে রাখতে হবে। বুঝতে পেরেছেন কি এবার? করে তোলা গড়ে তোলা কিভাবে বসাতে হয়? ওকে। সেন্টেন্স ইনহ্যান্সার হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এই যদি আপনি অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স ইনহ্যান্সার করতে যান, তাহলে ওই যে আমাদের ছোটবেলায় পড়ানো হয় না যে ইয়েস্টারডে, লাস্ট, এগো, এই কথাগুলো থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। এই কথাগুলো থাকলে কি ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। তখন আপনি কি করবেন? দেখবেন যে ইয়েস্টারডে লাস্ট এগো আছে, যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে কিন্তু ইয়েস্টারডে লাস্ট এগো নাই, তাহলে এটা বসায় দেন, লাস্ট বসায় দেন, লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ লাস্ট ডে, এগো বসায় দেন, অথবা ইয়েস্টারডে বসায় দেন, অথবা লাস্টে ওয়ান টাইম বসায় দেন। ওয়ান টাইম থাকলেও হয়, ওয়ান টাইম বসায় দিলেও ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে ওয়ান টাইম বসায় দেন। তাহলে যখনই দেখবেন ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, শেষে দিয়ে ওয়ান টাইম বসায় দিবেন, অথবা শুরুতে অথবা শেষে ইয়েস্টারডে বসায় দিবেন, অথবা লাস্ট অথবা এগো বসায় দিবেন। এগুলা থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম লিখতে হয়, তাই না? আমাদেরকে ছোটবেলায় পড়ানো হতো। এখন আপনি লিখলেন, লিখে দেখলেন যে এগুলা নাই, এগুলা যুক্ত করে দেন, এটাই সেন্টেন্স ইনহ্যান্সার, এটাই সেন্টেন্স। ধরেন আমি আপনাকে দেখাই, আমি আপনাকে একটু ছোট্ট করে একটা সেন্টেন্স দেখাই। ধরেন এখানে সেন্টেন্স আছে, মানে এটা দেখে যান, হ্যাঁ এটা দেখে যান, ভালো লাগবে, সেন্টেন্স ইনহ্যান্সারের সম্পর্কে একটু ধারণা জানবেন। ধরেন আমি আপনাকে বললাম যে I went to school, আমি স্কুলে যেতাম ছোটবেলায়, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে I went to school, এটা লিখে দিয়েছেন। এখন এখানে কোনো কিছু আছে, কিন্তু ছোটবেলায় আমরা কি শিখেছি? ইয়েস্টারডে, লাস্ট, এগো। তো এইগুলা আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন ধরেন এখানে আরেকটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে সামটাইম। সামটাইম, আই ওয়েন্ট টু স্কুল সামটাইম মানে একদা এক সময়। এই সামটাইম মানে হচ্ছে একদা এক সময়। তো এই সামটাইম আর এই সামটাইমের মধ্যে পার্থক্য আছে, যেটার সাথে এস আছে সামটাইমস, যেটার সাথে এস আছে এটা থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। এখানে দেখেন আমি কয় নাম্বার ফর্ম লিখেছি? ভার্বের 2 নাম্বার ফর্ম লিখেছি।
এই জন্য আমি এইটা দিয়ে দিলাম সামটাইম। এইটাই হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার, মানে অ্যাডভার্বিয়াল সেন্টেন্স ইনহ্যান্সার। অ্যাডজেক্টিভের সেন্টেন্স ইনহ্যান্সার এরকম না, অ্যাডজেক্টিভের ইনহ্যান্সার এই যে এখানে ধরেন সামটাইম আই ওয়েন্ট টু স্কুল সামটাইম, একদা এক সময় আমি স্কুলে যেতাম, একটা সময় আমি স্কুলে যেতাম, ঠিক আছে। অথবা অন টাইম লিখে দিলেন। কি দেখে বুঝলাম, কি দেখে বুঝলাম, অন টাইম লিখে দিলেন। কি দেখে বুঝলাম, এই যে এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, সো যেগুলা থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয় সেগুলা জাস্ট এখানে লাগাই দেন, ইয়েস্টারডে লাগাই দেন, লাস্ট ইয়ার লাগাই দেন, লাস্ট মান্থ লাগাই দেন, এগুলাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। সো এগুলা সেন্টেন্স ইনহ্যান্সার। ওই যে ছোটবেলায় যেগুলা দেখলে বুঝি ভার্বের 1 নাম্বার ফর্ম আসবে, যেমন অলরেডি দেখলে আমরা সবাই জানি কি, অলরেডি দেখলে আমরা সবাই জানি কি যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। যেমন হি, ধরেন এখানে লেখা আছে যে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, এটা লেখা আছে। এখন আপনি জানেন যে হ্যাজ অথবা হ্যাভ এর পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, কখন বসে, যখন লেখা থাকে অলরেডি, রিসেন্টলি, হ্যাঁ, সাডেনলি, এই কথাগুলো লেখা থাকে, তখন আমরা বসাই হ্যাঁ মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এগুলো যেহেতু না, এগুলো লাগাই দেন। কোথায় লাগাই দিব আপনার ইচ্ছা, আপনার সেন্টেন্সের শেষেও লাগাইতে পারেন, অথবা এই যে দুইটা ভার্বের মাঝখানে, ধরেন এই দুইটা ভার্বের মাঝখানে হি হ্যাজ লিখলাম, তারপরে এখানে লিখে দিলাম যে অলরেডি, অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক, ওয়ার্ক। এখন ওয়াজের আগে আপনি লাগাই দেন হিজ রেসপন্সিবল ওয়ার্ক, তার গুরুত্বপূর্ণ বা তার দায়িত্বশীল কাজগুলোকে সে শেষ করেছে, রেসপন্সিবল ওয়ার্ক। এই যে রেসপন্সিবল ওয়ার্ক মানে একটু চাপ দিচ্ছেন, ওটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ইনহ্যান্সার। সো এই যে দেখেন আমি অলরেডি লাগাই দিলাম, দেখছেন অ্যাডভার্বটা লাগাই দিলাম, ছোটবেলায় আমরা পড়েছি এই অ্যাডভার্ব। এই যে এরকম করে আমরা সেন্টেন্স গুলো শিখবো। ওকে, আমাদের আজান দিয়ে দিচ্ছি, আমরা এটা নামাজে চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আবার ক্লাস হবে আরেকটা, সেখানে আমরা ইংলিশ থেকে বাংলা এবং আপনাদের এরকম ফ্রি ক্লাসগুলো আমরা চলমান রাখার চেষ্টা করব, এবং সাথে সাথে আপনাদের নিউজ পেপারের ক্লাসগুলো আসবে সামনে। হ্যাঁ, তো আল্লাহ হাফিজ, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এতটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, এবং ক্লাসটা একটু যারা আসছেন তারা একটু শেয়ার করেন। কারণ হচ্ছে আমার পেজ ভিউটা খুবই কম, কারণ আমি অন্যান্য প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি। তো এখন আপনারা যদি শেয়ার করেন তাহলে পেজ ভিউটা বেড়ে যাবে। এটা আমি আপনাদেরকে বলতেছি এই কারণে যে আমাকে একটু পরিচয় করান, কারণ আমি অন্যান্য প্রতিষ্ঠানে 1 লাখ গ্রুপের পেজে ক্লাস নিয়েছি। এখন এসে যদি আমি আমার পেজে ক্লাস নিতে দেখি আমার পেজে মাত্র 2-3 হাজার মানুষ, 1 লাখের কোথায় পেজে ক্লাস নিয়েছে, এখন মাত্র 2-3 হাজার মানুষের ক্লাস হচ্ছে। সো দ্যাট একটু শেয়ার দিয়ে সবাইকে একটু জানান, কারণ এটা ভালো লাগে, ওই পেজটাতে ক্লাস নিতে সব থেকে বেশি ভালো লাগে যে পেজের মানুষ সবসময় থাকে। এখানেও সবসময় মানুষ অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এরকম পেজে এতজন ক্লাস করছেন, এটা অনেক বেশি। বাট আমি চাচ্ছি 100-200 স্টুডেন্ট ক্লাস করুক একসাথে, কারণ আমি এইভাবেই ক্লাস নিতাম, আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। যাই হোক, আল্লাহ হাফেজ, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট আবার দেখা হবে। আর আপনাদের 2টা ক্লাস পেইড ব্যাচের, আজকে 2টা ক্লাস, রাত 8টায় আর রাত 10টায়। ওকে, আল্লাহ হাফেজ।